আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে তিস্তার পানির ন্যায্য হিস্যায় আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। পুশিনে পাল্টা ব্যবস্থার ঘোষণা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ইতিবাচক দুই মন্ত্রী। 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। দেশে বিদ্যুৎ সংকট নিয়ে কিছু জটিলতায় লোডশেডিং হচ্ছে, দাবি জ্বালানি মন্ত্রীর। হামে শিশু মৃত্যুর ঘটনা তদন্ত করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদানের প্রতিশ্রুতি। সুনামগঞ্জে নগদ সহায়তা দিয়ে 3 মন্ত্রী। শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযানে নিহত 58 জনের পরিচয় শনাক্ত, জানালো প্রসিকিউশন। আগামী 7 জুন দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। অসুস্থতা দারিদ্র্যের প্রধান কারণ। স্বাস্থ্যসেবায় 72% ব্যয় বহন করছে সাধারণ মানুষ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মতবিনিময় সভায় ডাক্তার জুবাইদা রহমান। এবং পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ 9 মে। বিজেপির ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হবে না, অভিমত বিশ্লেষকদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন সরকারের সঙ্গে আলোচনায় 3 দিনের সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এক ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, জুনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর চীন অথবা ভারতে হতে পারে। পশ্চিমবঙ্গে নতুন সরকার আসায় তিস্তা পানির ন্যায্য হিস্যা পাওয়ার বিষয়ে আশাবাদও প্রকাশ করেন মন্ত্রী। এদিকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি থেকে সরে আসার কোনো সুযোগ নেই বলে জানালেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বাণিজ্য সহকারী ব্রেন্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দল 3 দিনের সফরে এখন ঢাকায়। সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে দুই দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করেন তারা। দীর্ঘ 1 ঘন্টার বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্রের সাথে অন্তর্বর্তী সরকারের করা চুক্তিটি বাংলাদেশের পক্ষে কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা চলছে। আপনি ইচ্ছা করলে চুক্তি রাখলেন, চুক্তি শেষ করে ফেললেন, ব্যাপারটা এরকম না। এটা তো দুইটা ব্যক্তির চুক্তি না, দুইটা রাষ্ট্রের চুক্তি। আর যে কোনো চুক্তি দুইটা পক্ষের মধ্যে হয়, এবং দুইটা পক্ষ যখন কোনো একটা বিষয়ে আলোচনা করে, তো সংশ্লিষ্ট পক্ষ তো তার জিনিসগুলিকে সুবিধা পাওয়ার জন্য চেষ্টা করে। ট্রেড এবং ইনভেস্টমেন্টের জন্য আমরা আমাদের অনুকূলে চুক্তিটাকে কাজে লাগাতে পারি, সেটি হবে আমাদের আগামী দিনের প্রচেষ্টা। সেখান থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে বৈঠক করতে আসেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। বৈঠক শেষে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী জানান, অন্যান্য দেশের তুলনায় চুক্তিটি ভালো হয়েছে। আমরা তো আগে এই চুক্তি করি নাই, বিশ্বের অন্যান্য দেশগুলো করেছে। ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, অন্যান্য যারা চুক্তি করেছে তাদেরটা পাশে নিয়ে পাঠ করলে পরে আপনি জিনিসটা ভালো করে বুঝবেন। মন্ত্রীর 3 দিনের চীন সফরের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি তিস্তা মহাপরিকল্পনা নিয়েও আলোচনা হবে দুই দেশের। আমাদের নতুন সরকারের তরফ থেকে এটা হচ্ছে চীনের প্রথম সফর। অবশ্যই তিস্তার কথা হবে। এটা আমাদের সেই অঞ্চলের মানুষের মরণ বাঁচানোর বিষয়, এবং এটা আমাদের সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার আমরা পূরণ করব। প্রধানমন্ত্রী আমাদের সব বড় বড় বন্ধু দেশের সঙ্গে যে আমাদের সম্পর্ক দৃঢ়তর করার জন্য ওনার কমিটমেন্ট আছে। পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসায় তিস্তা পানি বন্টন চুক্তি আলোর মুখ দেখবে বলেও মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। তারা কি ভাবছেন, কি করবেন, সেটা তারা যদি না জানান, তাদের মাইন্ড রিড করার কাজ আমার না। প্রত্যাশা থাকবে যাতে করে এই চুক্তিটা যেটা হয়েছিল তখন, সেটা আমরা বর্তমান পরিস্থিতিতে সেটা আমরা কনসিডার করতে পারি কিনা, কিন্তু সেই জন্য তো বসে থাকা চলবে না। আমাদের কাজ আমাদের করতে হবে। তবে ক্ষমতার পালাবদলে বাংলাদেশে পুশিন হলে সরকার ব্যবস্থা নেবে বলে দৃঢ়তার সাথে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা সেটাকে কড়া প্রতিবাদ দিয়েছি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।
বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে পরিবেশ সংক্রান্ত ক্লোজ নিয়ে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্জের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, চুক্তির কোনো নির্দিষ্ট শর্ত নিয়ে দ্বিমত থাকলে তা আনুষ্ঠানিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সমাধান করা সম্ভব। কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে। আমাদের এনভায়রনমেন্টের সামনে দুই একটা ইস্যু আছে, বাট এখানে আমাদের খাদ্য সচিব ছিল, আমাদের কৃষি সচিব ছিল, তো কিভাবে বাস্তবায়ন করবে এগুলি নিয়ে কথা হয়েছে। এনভায়রনমেন্টের ইস্যু আছে, যেন আমরা স্ট্রিক্টলি আমাদের যে এনভায়রনমেন্টাল লগুলো আছে, এনভায়রনমেন্ট ইমপ্রুভ করার জন্য এই লগুলো যেন ঠিকমতো আমাদের দেশে বাস্তবায়ন করে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য খুব একটা স্বস্তিদায়ক হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এতে করে বাংলাদেশের সীমান্ত এলাকায় রোহিঙ্গা সহ মুসলিমদের পুশিন বাড়তে পারে বলে মনে করছেন তারা। তবে কূটনৈতিক তৎপরতা বাড়াতে পারলে তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তির দীর্ঘমেয়াদী সমাধানের সুযোগ দেখছেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কারণ বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমি আহ্বান করেছি রাষ্ট্রবাদী মুসলিমদের, আপনারা আসুন, আপনাদের তেজপাতা করে রেখেছে মমতা ব্যানার্জি। বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গারা পালাবে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর এসব বক্তব্য অনেকেই হাস্যকর মনে করতেন, কিন্তু মুসলিম বিরোধী বাংলাদেশকে কটাক্ষ করা বক্তব্যগুলো যে পশ্চিমবঙ্গের মানুষ গিলেছেন তার বড় প্রমাণ বিধানসভার ফলাফলে। প্রথমবারের মতো পশ্চিমবঙ্গের মসনদে বিজেপি। আমাকে ভবানীপুরের মুসলমানরা ভোট দেয়নি। মোদির দলের বাংলা জয়ের পেছনে বিভিন্ন কারণ ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা। 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার দরুন তার বিরুদ্ধে একটা প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উঠেছে এবং তার দলের কর্মী, নেতা, মন্ত্রীদের সম্পর্কে দুর্নীতির অভিযোগ প্রবল ছিল। ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়াও আরেকটি বড় কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অনুপ্রবেশকারীদের সমর্থন করছেন, তাদের জায়গা করে দিচ্ছেন যেখানে হিন্দুরা বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক রেটরিক হিসেবে তারা ব্যবহার করেছে সস্তা কিছু জনপ্রিয়তা আদায়ের জন্য, কিন্তু তার মানে এই না যে তারা লোকজন ধরে ধরে পাঠিয়ে দিবে। ওটা তো আর তো সহজ না, বাংলাদেশ কিছু করে বসে থাকবে। বিজেপির যে নীতি বা তাদের যে আদর্শ, এটার সঙ্গে অধিকাংশ মানুষ তারা অ্যালাইন করেছে, যার কারণে এখানে বিজেপির একটা উত্থান আমরা দেখলাম। পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সবচেয়ে বড় 2200 কিলোমিটার সীমান্ত রয়েছে। দুদেশের ভাষা সংস্কৃতিরও রয়েছে মিল। প্রথমবারের মতো বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের উপর কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে আলোচনা। বাংলাদেশের প্রভাবটা আমার কাছে মনে হচ্ছে খুব ইতিবাচক কিছু হবে না। ইতিবাচক কিছু হবে না যে বিজেপি তো তার পলিসি থেকে সরে আসবে না। অ্যান্টি বাংলাদেশি, অ্যান্টি মুসলিম এই কার্ডটা তারা খেলতেই থাকবে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের প্রভাব নিশ্চিতভাবে নির্বাচন করবে, কারণ ভারতের দিক থেকে বলা হয় যে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকায় যেখানে জামায়াত ইসলামীরা জয়ী হয়েছে, তার বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গের সীমানার অভ্যন্তরে সেই জায়গাগুলোতে দেখা গেছে যে বিজেপি জয়লাভ করেছে, অর্থাৎ ধর্মীয় মেরুকরণ করা গিয়েছে। অবশ্য কিছুটা আশার আলো দেখছেন বিশ্লেষকরা, কারণ মমতা ব্যানার্জির অজুহাতে 15 বছর ধরে আটকে আছে তিস্তার পানি বন্টন চুক্তি। চলতি বছর শেষ হচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তিও। কেন্দ্র এবং রাজ্যে একই দলের সরকার থাকায় পানি বন্টন চুক্তির আলোচনা এগিয়ে নেওয়া সহজ হবে বলে মনে করছেন অনেকেই। এতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থাকার কারণে তিস্তা নদীর চুক্তি করা যায়, ফলে এখন ভারতীয় জনতা পার্টি কেন্দ্রেও রয়েছেন, রাজ্যেও রয়েছেন। সুতরাং আমরা আশা করতে পারি যে তিস্তা নদীর চুক্তি সম্ভাবনা প্রবল। আমি মনে করি না যে তিস্তার যে পানি চুক্তি এটা মমতা আটকে রেখেছিল। মমতাকে দিয়ে ভারত সরকার একটা গেম খেলেছে, যে কেন্দ্রীয় সরকার বরাবর দেখাতে চেয়েছে দেখো আমরা তো রাজি, কিন্তু পশ্চিমবঙ্গ রাজি হচ্ছে না। ভারতের কেন্দ্রে যে দল, সেই দলই এখানে, সেটা আমি ইতিবাচক হিসেবে দেখছি। হ্যাঁ, তাদের নীতির মধ্যে বড় রকমের পার্থক্য থাকবে না,
এটা বোঝা সহজ হবে আমাদের। কেন্দ্রের সাথে যদি আমাদের ভালো সম্পর্ক থাকে তাহলে এখানেও কোনো সমস্যা তৈরি হবে না। বিশ্লেষকরা এও বলছেন, ভারতের সাথে সম্পর্ক নির্ভর করবে বিএনপি সরকারের কূটনৈতিক তৎপরতার উপর। স্ট্র্যাটেজি ঠিক করা। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। বাংলাদেশের সাথে ঈদ লাগছে মনে? বিকাশ পেমেন্ট সবখানে, দেশ জুড়ে বিকাশ পেমেন্টে পাচ্ছেন ৮,০০০ টাকার বেশি অফার। সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থার ৩৮টি অডিট রিপোর্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এসব জমা দেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নুরুল ইসলাম। এ সময় কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিটের প্রাপ্ত পর্যবেক্ষণ সুপারিশ সংক্রান্ত তথ্য অবহিত করা হয় প্রধানমন্ত্রীকে। এ সময় মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আগামী ১ বছরে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সম্মেলনে তৃতীয় দিনে অংশ নিয়ে তিনি একথা জানান। এতে প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা জানান, দেশের প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সশস্ত্র বাহিনী। এদিকে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী দেশে বিদ্যুৎ সংকট নেই জানিয়ে বলেন, যান্ত্রিক ত্রুটি ও সঞ্চালন জটিলতায় লোডশেডিং হচ্ছে। সাজ্জাদ জাহানের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনেও বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মতবিনিময় অনুষ্ঠিত হয়। প্রথম অধিবেশনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে মতবিনিময় হয় জেলা প্রশাসকদের। এ সময় 3 বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। ইলেকশনের প্রশংসার দাবিদার সম্পূর্ণ আপনাদের, এই জন্য আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সরকারের সকল কর্মপরিকল্পনা এবং কর্মসূচির বাস্তবায়নের জন্য আপনারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। পরে গণমাধ্যমকে প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা জানান, পেশাদারিত্ব ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আরও শক্তিশালী সশস্ত্র বাহিনী গঠনে সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রীর যে দিক নির্দেশনাগুলো ছিল সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীকে আরো শক্তিশালী করার যে বিষয়গুলো জেলা প্রশাসকদেরকে জানা উচিত, সেই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে আমরা অবহিত করেছি। দ্বিতীয় অধিবেশনে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরিতে জেলা প্রশাসকদের সহায়তা চাওয়া হয়েছে। এই দুর্নীতি বা এই অনিয়মগুলোর আগামীতে আমরা সেগুলোর সুষ্ঠু তদন্ত করব এবং ভবিষ্যতে যাতে এটার আর রিপিটেশন না হয় কোনো সময়, সেটাও আমরা নিশ্চিত করব। এদিন ডিসি সম্মেলনে যোগ দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, দেশে কোনো বিদ্যুৎ সংকট নেই। গ্রামে লোডশেডিং নাই, যেটা হয় আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ স্লিপ করলে ওই ফল্ট লোকেট করতে টাইম লাগে। যন্ত্র যদি হঠাৎ করে খারাপ হয়ে যায় তাহলে তো আমার সিস্টেম থেকে কিছুটা পাওয়ার তো চলে যাবে, তখন তো আমাকে লোডশেডিং দিতে হবে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনও হবে না, কখনোই হবে না। বিদেশে শ্রমিক পাঠানোর নামে দালাল চক্রের প্রতারণা বন্ধে জেলা প্রশাসকদের তৎপর হওয়ার তাগিদ দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আমরা স্কিলড এবং সেমি স্কিলড লেবার আমরা বিভিন্ন দেশে আমাদের পাঠাতে চাই, এবং যেটার দুটো কাজ হবে, একটাতে আমরা আরও বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং একই সাথে ইললিগাল মাইগ্রেশনটা বন্ধ করা যাবে। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জানান, বিগত সরকারের সময় স্থানীয় সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে, সেগুলো তদন্ত করা হবে। ১৬ বছরে ইনফ্যাক্ট স্থানীয় সরকারের যে মূল যেটা একটা কমিউনিকেশন যেটাকে বলি, এই জায়গাটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক হচ্ছে যে ব্যাপক আপনার দুর্নীতি হয়েছে। সেই বিষয়গুলো আমরা আমাদের মন্ত্রণালয়ের তরফ থেকে আমরা তদন্ত করব। এ সময় আগামী 1 বছরের মধ্যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো সম্পন্ন করা হবে বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চেষ্টা করব 1 বছরের মধ্যে আগামী সমস্ত টায়ারগুলোতে নির্বাচন হয়ে যাওয়ার জন্য। সাজ্জাদ জাহান, এটিএন বাংলা, ঢাকা।
হাওড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রত্যেক পরিবারকে সরকার এককালীন ৭,৫০০ টাকা করে অনুদান দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয় তথ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে তিনি বলেন, দেশে হাম ও এর উপসর্গ নিয়ে ৩০০ শিশুর মৃত্যুর ঘটনায় কারা দায়ী এবং দায়িত্বে অবহেলা আছে কিনা সরকার তা তদন্ত করবে। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। ব্রিফিংয়ে স্বাস্থ্য, জ্বালানি, শিক্ষা, স্থানীয় সরকার সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তিনি বলেন, জ্বালানি সংকটের কারণে গরমের সময় লোডশেডিং হবে। বাস্তবতা মেনে নিয়ে জনগণকে পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। অনেক বেশি গরম পড়লে কিছুটা লোডশেডিং করা লাগতে পারে, কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে আমাদের চাপ তৈরি হয়েছে। হামের টিকা সহ জরুরি কোনো ভ্যাকসিন নিয়ে ভবিষ্যতে সংকট হবে না জানিয়ে জাহিদুর রহমান বলেন, হামে ৩০০ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখবে সরকার। দায়ী কারা ছিলেন বা অ্যাটলিস্ট আমরা কাউকে ধরে যে শাস্তি দিতে চাইছি সেটার চাইতেও জরুরি কথা প্রবলেমগুলো কোথায় হলো। সো একটা ইনভেস্টিগেশন আসলে ভবিষ্যতে হেল্প করে যাতে একই ধরনের ঘটনার রিপিটেশন না হয়। হাওড়ে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার কথা জানান তিনি। হাওড়ে আমাদের কৃষকগণ হঠাৎ পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৭,৫০০ টাকা করে তাদেরকে অনুদান দেওয়া হবে। ব্রিফিংয়ে বিনা কারণে কোনো সাংবাদিককে যেন কারাবরণ না করতে হয় সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে বলে জানান প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ। বিষয়গুলি আমরা খুব আন্তরিকভাবে দেখছি এবং ইতিবাচকভাবে আমরা দেখছি, সুতরাং এটা নিয়ে অলিড হওয়ার কারণ নাই। এই যে সাংবাদিক যাদেরকে এই ধরনের হত্যা মামলা দেওয়া হয়েছে তাদের কারো অপরাধ হত্যা মামলার হত্যার চাইতে বেশি। সাংবাদিকদের বিভিন্ন দাবি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী আন্তরিক বলে ব্রিফিংয়ে জানানো হয়। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। সুনামগঞ্জের হাওড় অঞ্চলে জলাবদ্ধতা ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা দেওয়া শুরু হয়েছে। সুনামগঞ্জে এই কর্মসূচি সূচনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা। আগামী ৩ মাস প্রান্তিক এই চাষিদের চাল ও নগদ সহায়তা প্রদান করা হবে বলে জানান তারা। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। এক ফসলি বোরো এলাকায় সুনামগঞ্জে এবার নেই উৎসবের আমেজ। অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় বাঁধের কারণে জলাবদ্ধতায় তলিয়েছে কৃষকের ফসল। ভারী বৃষ্টিতে নষ্ট হয়েছে অনেক কাটা ধান। কৃষকদের দুর্দশা এবং ক্ষয়ক্ষতি নিরূপণে সুনামগঞ্জ যান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী, কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক ক্ষয়ক্ষতির তথ্য উপস্থাপন করেন। এ সময় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হাওরকে নিরাপদ উৎপাদনের ক্ষেত্র হিসেবে তৈরিতে নানা পরিকল্পনার কথা জানান। প্রতি বছরেই এই ধরনের ঘটনা ঘটবে আর কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, এটা তো কোনো অবস্থাতে মেনে নেওয়া যায় না। আমরা হাওর অঞ্চলগুলোতে শেড বানিয়ে দিতে চাই, এটার জন্য জরুরি একটা অ্যাসেসমেন্ট দরকার, এটা আমরা আমাদের মন্ত্রণালয় থেকে করব। এছাড়া প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে প্রধানমন্ত্রীর সহায়তা পায় সেই লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে কাজ করার নির্দেশ দেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা। পরে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে সরকারি সহায়তা তুলে দেন তারা। এই হাওরের চাষিরা যেন এই ধরনের ক্ষতিগ্রস্তের মুখোমুখি না হয়, এটাই হলো আমাদের মূল টার্গেট আগামী দিনের জন্য। রিয়েল ক্ষতিগ্রস্ত যারা তারাই বেনিফিটেড হবে। এর আগে সার্কিট হাউস মিলনায়তনে জেলা পর্যায়ের কর্মকর্তা, কৃষক প্রতিনিধি, রাজনৈতিক এবং গণমাধ্যম কর্মীদের সঙ্গেও কথা বলেন মন্ত্রীরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি জাতির সাথে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, বাংলাদেশ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিবিদরা যে ধরনের বক্তব্য দিচ্ছে তা দুঃখজনক। রাজধানীর বাংলা মোটর রূপায়ণ টাওয়ারে এনসিপিতে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এরশাদের মতো রাষ্ট্র পরিচালনা করলেই বিএনপির পরিণতি হবে ভয়াবহ বলেও মন্তব্য করেন আসিফ। একই অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে টালবাহানা করছে। স্থানীয় নির্বাচনকে টালবাহানা করে পিছিয়ে
2027 সালে ডিসেম্বরে নেওয়ার পরিকল্পনা করছেন এবং তারা নিজেদের ভাগ বাটোয়ারা আর লুটপাটের চাঁদাবাজির একটা সেক্টর বানানোর চেষ্টা করছে। বর্তমান সরকারি দল থেকে তখন প্রতিশ্রুতিও পেয়েছি যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, গণভোটের রায় বাস্তবায়ন করবে, কিন্তু এখন আমরা দেখছি যে তারা জাতির সাথে প্রতারণা করেছে এবং সেটা তারা বুক ফুলিয়ে সংসদে দাঁড়িয়ে তারা বলছেও। এটা জাতি হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দেখেছি যে বিগত সময়ে যারাই এইভাবে প্রতারণার আশ্রয় নিয়েছে, রাজনৈতিক প্রতারণার আশ্রয় নিয়েছে জনগণের সাথে, তারাই জনগণের দ্বারা নিক্ষিপ্ত হয়েছে। তারা এই দেশে বেশি দিন টিকতে পারেনি। 2013 সালের 5 ও 6 মে শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযানে নিহত 58 জনের পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এর মধ্যে শাপলা চত্বরে 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 3 জন নিহত হন। শাপলা চত্বর ট্র্যাজেডির 13 বছর পরও দোষীদের বিচার হয়নি। এ অবস্থায় তদন্ত শেষ পর্যায়ে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আগামী 7 জুন দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। বিস্তারিত তহিদুর রহমান নিশানের রিপোর্টে। 2013 সালের 5 ও 6 মে হেফাজতে ইসলামের কর্মসূচিতে শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় নিহতদের পরিচয় শনাক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মোট 58 জন নিহতের তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সব মিলিয়ে আমরা এই পর্যন্ত প্রায় 58 জনের নিহত হওয়ার ঘটনা আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের পরিচয় আমরা পেয়েছি। তিনি জানান ওই সময় রাজধানীর প্রবেশ মুখে অবস্থান নেয় হেফাজত কর্মীরা। পরে শাপলা চত্বরে সংঘর্ষ ও অভিযানকে ঘিরে হতাহতের এই ঘটনা ঘটে। এর মধ্যে শাপলা চত্বরে 32 জন, নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 3 জন নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে। তৎকালীন সরকারের উদ্দেশ্য ছিল যে এই ইসলামিক এই গ্রুপটাকে একেবারেই নিধন করে দেওয়া, এরকম থাকতে পারে। এ ঘটনায় এখন পর্যন্ত 6 জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের পরিবারের বক্তব্য ইতিমধ্যে নেওয়া হয়েছে প্রসিকিউশনে। হেফাজত ইসলামের সদস্যরা যারা খুনের শিকার হয়েছেন প্রত্যেক পরিবারের সদস্যদের বক্তব্য আমরা নিয়ে আমাদের তদন্ত কাজ প্রায় শেষ পর্যায়ে। আমরা আসামিদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার সরাসরি নির্দেশে এ অভিযান চালানো হয় বলেও ইঙ্গিত দেন চিফ প্রসিকিউটর। সরকারের একদম সুপিরিয়র কমান্ড যিনি দিয়েছেন, সরকার প্রধান থেকে শুরু করে তৎকালীন বাহিনী প্রধান, কমিশনার, পুলিশ কমিশনার সহ অনেকে এটার সাথে জড়িত থাকতে পারে। আগামী 7 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। কার্যকলাপের প্রতিবাদে তারা তৌহিদুর রহমান নিশান, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্য সেবার 72% ব্যয় সাধারণ মানুষ বহন করায় অসুস্থতা এখনও দারিদ্র্যের প্রধান কারণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা 17 আসনে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এতে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে চান। এ সময় কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে মাল্টি কেয়ার স্পেশালাইজড হাসপাতাল তৈরির কাজ চলছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম.এ. মুহিত। বিস্তারিত তহিদুর রহমান তুহির প্রতিবেদনে। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ঢাকা 17 আসনের মানুষের জন্য বিশেষ সুবিধা দেওয়ার লক্ষ্যে হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। উদ্বোধন করেন গ্যাস্ট্রোলিভার সেন্টার ও 50 শয্যা বিশিষ্ট আইসিইউ। এ সময় 66 শয্যা ডায়ালাইসিস সেন্টার 100 শয্যায় উন্নত করা হয়। পরে কড়াইল, ভাসানটেক ও সাততলার বাসিন্দাদের নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ডাক্তার জুবাইদা রহমান। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বিশুদ্ধ ও নিরাপদ খাদ্যে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী, যাতে প্রান্তিক পর্যায়ে রোগীর সংখ্যা কমে আসে। চিকিৎসা সেবায় মানুষের আস্থা ফেরাতে কাজ চলছে বলেও জানান তিনি। একই অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে মাল্টি কেয়ার স্পেশালাইজড হাসপাতাল তৈরির কাজ চলছে। একটা সুন্দর পরিচ্ছন্ন পরিবেশে, একটা সুশৃঙ্খল পরিবেশে প্রতিটি মানুষ তার সেবা পেয়ে সন্তুষ্ট চিত্তে
বাড়ি যেতে পারবেন। মাননীয় প্রধানমন্ত্রী খুব কনসার্ন নিরাপদ খাদ্য কিভাবে নিয়ে আসা যায়, কারণ নিরাপদ খাদ্যের অভাবেই কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে আজকে অনেকগুলো অসুখ হয়তো বা বাড়ছে। চিকিৎসার মৌলিক সমতা নিশ্চিতে সরকার কাজ করছে জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, এই সরকারের আমলেই স্বাস্থ্যসেবায় গুণগত পরিবর্তন আসবে। আর সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতে স্বচ্ছ ও সততার সাথে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। মডার্ন ম্যানেজমেন্টটা কেমন হতে পারে যা সীমিত সম্পদকেও সর্বোচ্চ মাত্রায় ব্যবহার উপযোগী করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রী দেশে একটি দায়বদ্ধতার রাজনীতির মেরুকরণ নতুনভাবে সৃষ্টি করতে চান। এ সময় স্বাস্থ্য খাত দীর্ঘদিনের অবহেলার শিকার বলে মন্তব্য করেন ডাক্তার জুবাইদুর রহমান। বলেন, চিকিৎসা সেবা থেকে কেউ যাতে বঞ্চিত না হন সে লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিনের অবহেলার শিকার। স্বাস্থ্য ব্যয়ের ৭২% সরাসরি জনগণ বহন করে, ফলে অসুস্থতা এখনো দারিদ্র্যের অন্যতম প্রধান কারণ। আমাদের লক্ষ্য আর কোনোদিন করাই ভাষান্তিক সাততলার এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। গত ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে আক্রান্ত হয়ে ২ জন এবং উপসর্গ নিয়ে ৪ জন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ২৫৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭২৬ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ২৬৩ জন। এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১৭ জন। এবার ভারতের বিধানসভা নির্বাচনের খবর। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৬ আসনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। ২৯৪ আসনের লড়াই শেষে মাত্র ৮১টি আসনেই থমকে গেছে মমতা ব্যানার্জির ঘাসফুল শিবির। আর কংগ্রেস ২টি এবং সিপিএম পেয়েছে ১টি আসন। দিল্লি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে ঐতিহাসিক উল্লেখ করে হুঁশিয়ারি দেন, বাংলার মাটি থেকে অনুপ্রবেশকারীদের বিতাড়িত করা হবে। এদিকে পরাজয় মেনে নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ তোলেন ভোট গণনায় কারচুপির। নতুন সরকার শপথ নেবে আগামী ৯ মে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির অভাবনীয় জয়ের পর এখন আলোচনার কেন্দ্রে কে হচ্ছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। দলটির পক্ষ থেকে আগে কোনো নাম ঘোষণা করা না হলেও শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক এবং নারী নেত্রী রূপা গাঙ্গুলিও রয়েছেন আলোচনায়। আরও জানাচ্ছেন নিয়াজ-জামান সজীব। ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের শাসনের অবসান ঘটালো ভারতীয় জনতা পার্টি বিজেপি। ২৯৪ আসনের লড়াই শেষে ম্যাজিক ফিগার ৭৯ পার করেছে দলটি। আর মাত্র ৮১টি আসনেই থমকে গেছে ঘাসফুল শিবির। আর কংগ্রেস ২টি এবং সিপিএম পেয়েছে ১টি আসন। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনী প্রচারণার সময় বারবার বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে কোনো ভূমিপুত্র বা বাঙালিকেই মুখ্যমন্ত্রী করা হবে। বিজেপি দলীয় কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক ধাপ এগিয়ে বলেছিলেন, বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন একজন আমিষভোজী। রাজ্যে দলের ভিত্তি মজবুত করার লক্ষ্যে বিজেপি একজন শক্তিশালী নেতাকেই বেছে নেবেন, এমনটাই বলছেন সমর্থকরা। রেকর্ড ভেঙে সেখানে একজন নারীকেও প্রথমবারের মতো মুখ্যমন্ত্রী বানাতে পারে বিজেপি। দলের প্রভাবশালী নারী নেত্রীদের মধ্যে অগ্নিমিত্র পাল এবং মহাভারতে দ্রৌপদী চরিত্রে অভিনয় করা রূপা গাঙ্গুলিও আলোচনায় রয়েছেন। এছাড়া বিরোধী দলীয় নেতা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, নিশীথ প্রামাণিক ও দিলীপ ঘোষও আলোচনায় রয়েছেন। নিয়াজ-জামান সজীব, এটিএন বাংলা। এবারে ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ।
ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, শান্তি আলোচনার ক্ষেত্রে তেহরান এখন অনেক বেশি নমনীয় হয়েছে। এদিকে মার্কিন জাহাজের হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তবে রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মাসুদ রানার রিপোর্ট। হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম পরিচালনাকারী মার্কিন জাহাজে হামলা চালালে ইরানকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। হরমুজ প্রণালী ঘিরে সৃষ্ট নতুন উত্তেজনা দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতিকে আবারও ভাঙ্গনের মুখে ঠেলে দিয়েছে। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের যে কোনো প্রচেষ্টা কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির রাজনৈতিক শাখার উপপ্রধান ইয়াদুল্লাহ জাবানি এই হুঁশিয়ারি দেন। রাজনৈতিক সংকটে যে কোনো সামরিক সমাধান নেই বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা, সৌদি আরব ও কাতার সহ পশ্চিমা দেশ। মাসুদ রানা, এটিএন বাংলা। দেশের সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো কর্মসূচি দারিদ্র্যকে শূন্যের কোঠায় নামিয়ে আনতে সহায়ক হবে বলে জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। এদিকে ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান এটিএন বাংলার বার্তা বিভাগের পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সরকারের এসব কর্মসূচি নিম্ন ও মধ্য আয়ের মানুষের সামাজিক সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিস্তারিত জেমস হামিমের রিপোর্ট। আত্মীয়তা, স্বজনপ্রীতি। সমসাময়িক প্রেক্ষাপট নিয়ে এটিএন বাংলার নিয়মিত অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রিতে এবারের অতিথি সমাজ কল্যাণ সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। সরকারের সাথে আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বড় লক্ষ্য নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের ঘরের মান ও পথশিশুদের জন্ম নিবন্ধনের আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি দেন সমাজ কল্যাণ সচিব। তাদেরকে টেস্ট করে তার একটা ডেট অফ বার্থ, কাছাকাছি ডেট বা তার বয়স কত হতে পারে, মেডিকেল সায়েন্স সেটা করতে পারে, তাদের একটা যদি আমরা ডেট অফ বার্থ দিতে পারি, এই পরিকল্পনা আমাদের আছে। এবং তারপরে ডেট অফ বার্থ হলে ধরেন আপনার তাদের এনআইডি বলেন বা অন্য জিনিসগুলো, সেটা আমাদের সরকারি তরফ থেকে আমরা চেষ্টা করব। এ সময় তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ড দেওয়ার ক্ষেত্রে সরকার শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখবে। এজন্য কমিটি গঠন করে পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা যাচাই করা হয়। যোগ্য না অনুপযুক্ত এমন কোন লোক ঢুকে পড়েছে কিনা, অথবা এই ভাতা পাওয়ার উপযুক্ত কিন্তু সে আসতে পারেনি এমন কেউ আছে কিনা, সেই ব্যাপারে আমরা রিপোর্ট দেওয়ার জন্য অলরেডি ক্যাবিনেট থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। অনুষ্ঠানের সঞ্চালক এটিএন বাংলার বার্তা পরিচালক হাসান আহমেদ চৌধুরী কিরণ আসন্ন বাজেটে এই খাতে পর্যাপ্ত বরাদ্দের দাবি জানান। চ্যালেঞ্জ থাকলেও সরকারের সদিচ্ছা এবং কার্যকর উদ্যোগের কারণে অর্থনৈতিক মন্দা মোকাবেলা করে সামাজিক সুরক্ষা ও কর্মসূচি সফল করা সম্ভব বলে মনে করেন তিনি। অর্থায়নের ক্ষেত্রে সরকারের যে চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সাশ্রয়ীভাবে সরকার যাতে তার বিভিন্ন কর্মপরিকল্পনা যেভাবে গ্রহণ করছে সেভাবে যদি করে, আমরা আশাবাদী হতে চাই যে আমাদের এই সামাজিক সুরক্ষা কর্মসূচির মধ্যে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর, নিম্ন আয়ের, মধ্য আয়ের মানুষের বর্তমান যে বাজার পরিস্থিতি, বর্তমান বৈশ্বিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটা সুরক্ষা কবচ হিসাবে কাজ করবে। সামাজিক সুরক্ষা খাতে সরকারের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান আলোচকরা। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। নারীদের স্বাস্থ্যসম্মত নিরাপদ সন্তান প্রসবের জন্য প্রশিক্ষিত ধাত্রী সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই শিশু জন্মদানের জন্য ধাত্রীদের প্রশিক্ষণ ও সম্মানজনক সম্মানী নিশ্চিত করা জরুরি বলে জানিয়েছেন ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞরা। রাজধানীতে আন্তর্জাতিক ধাত্রী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি এবং ঢাকা নার্সিং কলেজ যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে। সভায় প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপি এর স্বাস্থ্য বিভাগের প্রধান বিভাবেন্দ্র রঘুবংশী। এছাড়াও বক্তব্য রাখেন আন্তর্জাতিক ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ জয় ক্যাম্প, ঢাকা নার্সিং কলেজের অধ্যক্ষ এবং বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটির সভাপতি রুজিনা খাতুন। দিবসটি উপলক্ষে র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। We just need
25,000 midwives. And the government of Bangladesh has made a wonderful commitment to hiring 100,000 new health workers, of which 80% of those will be women. So we are really excited at this proposition of being able to meet the need of 25,000 more midwives to be deployed across Bangladesh, to be there for every woman in her most vulnerable time of her pregnancy and birth. এবারে অর্থ সংবাদ। সরকারের সঠিক নীতি সহায়তা না দেয়া ও দুর্নীতির কারণে বাধাগ্রস্ত হচ্ছে আবাসন খাত। সরকার ও রাজুককে ব্যবসায়ী মনোভাব থেকে বের হয়ে আসার আহ্বান জানিয়েছেন রিহ্যাব সভাপতি আলী আফজাল। নাগরিকদের স্বল্প মূল্যে আবাসন সুবিধা নিশ্চিতে স্যাটেলাইট সিটির পরিকল্পনা ও তা বাস্তবায়নে সরকার সহযোগিতার কথাও জানান রিহ্যাবের নবনির্বাচিত সভাপতি তরিক ইসলামের রিপোর্ট। দেশের আবাসন খাতে বিকাশে বড় ভূমিকা রাখছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। অথচ প্রয়োজনীয় নীতি সহায়তা না দেয়ায় আজ নানান সংকটে স্থবির ক্রমবর্ধমান এই শিল্প। সদ্য অনুষ্ঠিত রিহ্যাব নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আলী আফজাল। এটিএন বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, সরকারের নীতি সহায়তা ছাড়া আবাসন খাতের সংকট নিরসন সম্ভব না। আইন করা হয়েছে, যে আইনের কারণে ডেভেলপার কমিটি কত কিছু হচ্ছে, রাষ্ট্র কত কিছু হচ্ছে। বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। যদি পপুলেশন গ্রোথ এটা থাকে, 2050 সালে 25 কোটি হবে, 2100 সালে 35 কোটি হবে। আপনাকে রাষ্ট্রকে 100 বছর প্ল্যান করতে হবে যে আপনার 100 ইয়ার্স ঢাকা সিটির পপুলেশন কত হবে, বাংলাদেশের পপুলেশন কত হবে। আপনার ল্যান্ড তো আর বাড়বে না। তাহলে আপনি যদি ড্যাব দিয়ে 1 তলা 2 তলা 3 তলা বিল্ডিং 4 তলা বিল্ডিং করতে আমাকে বাধ্য করেন, তাহলে 35 কোটি মানুষের আবাসন করতে গোটা দেশে জমি শেষ হয়ে যাবে। সলিউশন একটাই, পপুলেশন বাড়বে, আবাসন চাহিদা বাড়বে, আপনাকে ভার্টিক্যালি যেতে হবে। আপনি হাইট স্টেশন করার কোনো দরকার নাই। শুধুমাত্র কিছু টেকনিক্যাল জায়গা ছাড়া, যেমন এয়ার ফানেল আছে, রাডার আছে, এরকম কিছু সেন্সিটিভ জায়গা ছাড়া বাকি কোথায় মনে করি না যে কোনো হাইট স্টেশন দরকার আছে। রাজুকের ব্যবসায়ী মনোভাব ও ড্যাপের বৈষম্যকে আবাসন খাতে বিশৃঙ্খলার জন্য দায়ী বলেও জানান রিহ্যাব সভাপতি। এই স্যাটেলাইট সিটি কনসেপ্টটা গোটা দুনিয়াতে আছে, পাশাপাশি ইন্ডিয়াতেও আছে। কিন্তু শহরের বাইরে যে শহর তৈরি করা হচ্ছে, যে আমার চারিদিকে যে শহর আছে, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, এদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ, এই স্যাটেলাইট সিটিগুলো যদি আপনি মেট্রো কানেকশন করে দিতেন, ওখানে ল্যান্ডের দাম কিন্তু অনেক কম। ঢাকার এক কাঠা জমি 10 কোটি টাকা বিক্রি হয়, কিন্তু ওখানে কিন্তু 5 লাখ 10 লাখ টাকা এখনও কিন্তু কাটা পাওয়া যায়। তো তার দাম কিন্তু প্রায় 100 টাইমস কমেছে ল্যান্ড ভ্যালুটা। তাহলে সেই মানুষগুলো বড় সমস্যা হচ্ছে তার কানেক্টিভিটি। যদি এই কানেক্টিভিটি রাষ্ট্র তৈরি করতে পারতো, তাহলে কিন্তু আমরা অনেক কম খরচে আমরা কিন্তু তৈরি করতে পারতাম। আবাসন খাতের দুর্নীতি রোধে অনলাইন ও ওয়ান স্টপ সেবার দাবি জানান সদ্য নির্বাচিত রিহ্যাব সভাপতি আলী আফজাল। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। এবছর পুলিৎজার পুরস্কার জিতেছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক প্রতিশোধমূলক কার্যক্রমের ওপর প্রতিবেদন করে ন্যাশনাল রিপোর্টিং বিভাগে রয়টার্স এ পুরস্কার পেয়েছে। বিট রিপোর্টিং বিভাগেও এবছরের পুলিৎজার পুরস্কার ঝুলিতে ভরেছে রয়টার্স। শিশু ও ব্যবহারকারীদের ক্ষতিকর এআই চ্যাটবট ও প্রতারণামূলক বিজ্ঞাপনের সংস্পর্শে আনায় সামাজিক যোগাযোগ মাধ্যমের বড় প্রতিষ্ঠান মেটার ভূমিকা নিয়ে অনুসন্ধানমূলক প্রতিবেদনের জন্য রয়টার্স এই পুরস্কার পেয়েছে। এবছর বিভিন্ন বিভাগে সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, কানেটিকাট মিরর, শিকাগো ট্রিবিউন, এপি সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যম। এর মধ্যেই নিউ ইয়র্ক টাইমস 3টি বিভাগে পুরস্কার জিতেছে। এবারে খেলার খবর। ব্রাদার্স ইউনিয়নকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে আবারও ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ভারী বৃষ্টির কারণে কিংস অ্যারেনার মাঠ ছিল কর্দমাক্ত। তবে খেলার তৃতীয় মিনিটে রাকিব হোসেনের গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা কিংস। তবে ব্রাদার্স ম্যাচে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধে আবারও ব্রাদার্সের ওপর চাপিয়ে খেলে কিংস। 71 ও 73 মিনিটে ডরিয়েলটনের জোড়া গোলে ছিটকে পড়ে তারা।
৮৮ মিনিটে সাব্বির হোসেন বসুন্ধরার হয়ে চতুর্থ গোলটি করেন। তবে ব্রাদার্স ইউনিয়ন হারলেও তাদের ফাইনাল খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। দ্বিতীয় কোয়ালিফায়ারে তারা মোহামেডানকে হারাতে পারলেই ফাইনাল খেলবে। এদিকে এলিমিনেটর রাউন্ডে ঢাকা মোহামেডান ৩-০ গোলে রহমতগঞ্জকে পরাজিত করেছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। পশ্চিমবঙ্গে ক্ষমতার পালা বদলে তিস্তার পানির ন্যায্য হিস্যায় আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। পুশিনে পাল্টা ব্যবস্থার ঘোষণা। বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ইতিবাচক দুই মন্ত্রী। 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্নের আশ্বাস এলজিআরডি মন্ত্রীর। দেশে বিদ্যুৎ সংকট নেই, কিছু জটিলতায় লোডশেডিং হচ্ছে দাবি জ্বালানি মন্ত্রীর। হামির শিশু মৃত্যুর ঘটনা তদন্ত করবে সরকার, জানালেন তথ্য উপদেষ্টা। হাওড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের অনুদানের প্রতিশ্রুতি। সুনামগঞ্জে নগদ সহায়তা নিয়ে 3 মন্ত্রী। শাপলা চত্বর সহ দেশের বিভিন্ন স্থানে অভিযানে নিহত 58 জনের পরিচয় শনাক্ত, জানালো প্রসিকিউশন। আগামী 7 জুন দাখিল করা হবে তদন্ত প্রতিবেদন। অসুস্থতা দারিদ্র্যের প্রধান কারণ। স্বাস্থ্যসেবায় 72% ব্যয় বহন করছে সাধারণ মানুষ। কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মতবিনিময় সভায় ডাক্তার জুবাইদা রহমান। এবং পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ 9 মে। বিজেপির ক্ষমতায় আসা বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক হবে না, অভিমত বিশ্লেষকদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।